ভাবুন তো একবার, আমরা মহাকাশে রকেট পাঠাচ্ছি, আমাদের হাতে এমন সব প্রযুক্তি যা একসময় ছিল কল্পবিজ্ঞানের মতো। কিন্তু এত কিছুর পরেও হাজার হাজার বছর ধরে মানবজাতি কেন একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে? কেন আজও যুদ্ধ শেষ হয় না? আর এই প্রশ্নটাই সম্ভবত মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্য। আমি রাসেল এসআরকে, আর আপনারা দেখছেন 1 মিনিট বাংলাদেশ। আজকের এই পর্বে আমরা ঠিক এই গভীর রহস্যটার মূলে যাওয়ার চেষ্টা করব। আর আমাদের এই যাত্রার অংশ হতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। দেখুন, ইতিহাস কিন্তু শান্তির দিকে এগিয়ে চলা কোনো সরল রেখা না, বরং এটা একটা চক্র, একটা ভয়ঙ্কর চক্র। রোমান সাম্রাজ্য, মধ্যযুগ, বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আজকের দিনের যত সংঘাত, সবকিছুই যেন একই প্যাটার্নের পুনরাবৃত্তি। প্রথমে হয় ভয়ঙ্কর সংঘাত, তারপর আসে একটা অস্থায়ী শান্তি, এবং তারপর আবারও নতুন কোনো সংঘাত। কিন্তু কেন আমরা এই চক্রটা ভাঙতে পারি না? এই চক্রের চাবিকাঠিটা কোথায় লুকিয়ে আছে জানেন? 500 বছর আগের এক চিন্তাবিদের দর্শনে, যিনি পৃথিবীকে আমরা যেভাবে দেখতে চাই সেভাবে দেখেননি, বরং পৃথিবীটা আসলেই যেমন ঠিক সেভাবেই দেখেছেন। চলুন একটু গভীরে যাওয়া যাক। ইনি হলেন নিকোলো ম্যাকিয়াভেলি, 16 শতকের ফ্লোরেন্সের একজন পলিটিক্যাল থিঙ্কার। তার বিখ্যাত বই দ্য প্রিন্সে তিনি কোনো আদর্শের কথা বলেননি, বরং দেখিয়েছেন কিভাবে ক্ষমতা সত্যি সত্যি অর্জন করতে হয় এবং কিভাবে তা টিকিয়ে রাখতে হয়। সোজা কথায়, তিনি বাস্তবতার একজন পূজারী ছিলেন। ম্যাকিয়াভেলির মূল বিশ্বাসটা ছিল বেশ ডার্ক। তিনি মনে করতেন মানুষ আসলে স্বভাবগতভাবেই স্বার্থপর। তার মতে আমরা অকৃতজ্ঞ, যখন তখন মত পাল্টাই, লোভী, আর সবচেয়ে বড় কথা, আমরা ভয় আর টিকে থাকার ইচ্ছা দিয়ে চালিত হই। ম্যাকিয়াভেলি বলতেন একজন লিডারকে সফল হতে হলে মানুষের এই অন্ধকার দিকটা সবার আগে বুঝতে হবে। আর ঠিক এখান থেকেই ম্যাকিয়াভেলির সেই বিখ্যাত কথাটা আসে, দি এন্ড জাস্টিফাইজ দ্য মিনস, মানে উদ্দেশ্যই উপায়ের বৈধতা ঠিক করে দেয়। এর মানে কি? সোজা কথায়, যদি লক্ষ্যটা খুব বড় হয়, ধরুন দেশের নিরাপত্তা, তাহলে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যদি কোনো খারাপ কাজও করতে হয়, যেমন মিথ্যে বলা বা ছলনা করা, সেটাও তখন বৈধ হয়ে যায়। তো এমন একটা পৃথিবীতে টিকে থাকতে হলে একজন সফল শাসককে কি করতে হবে? ম্যাকিয়াভেলির মতে তাকে একটা দ্বৈত কৌশল নিতে হবে। তাকে একই সাথে দুটো ভিন্ন সত্তা হয়ে উঠতে হবে। তাকে হতে হবে সিংহের মতো শক্তিশালী, যে তার শক্তি দিয়ে শত্রুদের ভয় দেখিয়ে দূরে রাখে। আবার একই সাথে তাকে হতে হবে শিয়ালের মতো ধূর্ত, যে নিজের বুদ্ধিমত্তা দিয়ে সব ধরনের রাজনৈতিক ফাঁদ আগে থেকেই চিনে ফেলে এবং এড়িয়ে চলে। কারণ যে শাসক শুধু সিংহ, সে সহজেই ফাঁদে পড়ে, আর যে শুধু শিয়াল, সে নেকড়ের সহজে শিকারে পরিণত হয়। ম্যাকিয়াভেলির আরেকটা মাস্টারস্ট্রোক হল এই আইডিয়াটা। তিনি বলছেন একজন শাসকের দয়ালু, সৎ বা ধার্মিক হওয়ার দরকার নেই, কিন্তু তাকে এসব সাজার ভানটা খুব ভালোভাবে করতে হবে। কারণ সাধারণ মানুষ এই গুণগুলোকেই বিশ্বাস করে, নেতাকে ভরসা করে, কিন্তু পর্দার আড়ালে নেতাকে প্রয়োজনে একদম নির্দয় হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ম্যাকিয়াভেলি একটা দারুণ প্রশ্ন তুলেছিলেন, একজন শাসকের জন্য কোনটা বেশি ভালো, সবার ভালোবাসা পাওয়া নাকি সবাইকে ভয় রাখা? তিনি নিজেই উত্তর দিয়েছেন, দুটোই পাওয়া গেলে তো খুবই ভালো, কিন্তু যেহেতু দুটো একসাথে পাওয়া প্রায় অসম্ভব, তাই ভালোবাসা পাওয়ার চেয়ে ভয় পাওয়া অনেক বেশি নিরাপদ। কারণ ভালোবাসা একটা প্রতিশ্রুতির ওপর নির্ভর করে, যা মানুষ বিপদে পড়লে নিজের স্বার্থে যে কোনো সময় ভেঙে ফেলে। কিন্তু ভয় টিকে থাকে শাস্তির আতঙ্কের কারণে, আর এই আতঙ্ক মানুষকে কখনোই ছেড়ে যায় না। তবে এখানে একটা বিশাল কিন্তু আছে। ম্যাকিয়াভেলি সতর্ক করে দিয়েছেন শাসককে ভয় পেতে হবে ঠিকই, কিন্তু সেই ভয়টা যেন কোনোভাবেই ঘৃণায় পরিণত না হয়। কারণ ভয় মানুষকে নিয়ন্ত্রণ করে, কিন্তু ঘৃণা জন্ম দেয় বিদ্রোহের। তাই সেই লাইনটা কখনোই পার করা যাবে না। তাহলে শাসকরা কিভাবে এই ভয়কে ব্যবহার করে যুদ্ধের জন্য সবার সাপোর্ট আদায় করে? তারা খুব চালাকির সাথে একটা বিভাজন তৈরি করে, আমরা আর ওরা। ম্যাকিয়াভেলি জানতেন একটা দেশকে এক করার সবচেয়ে সহজ উপায় হল সবার জন্য একটা কমন শত্রু তৈরি করা। যখনই দেশের ভেতরের সমস্যা বাড়তে থাকে, মানুষ সরকারের ওপর বিরক্ত হয়, তখনই বাইরের একটা শত্রুকে দেখিয়ে দেওয়া হয়। বলা হয়, ওই যে ওদের কারণেই আমাদের আজ এই অবস্থা। ব্যাস, সাথে সাথেই দেশের মানুষ নিজেদের সমস্যা ভুলে বাইরের শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়ে। এভাবেই জনমত তৈরি করা হয়। নেতারা প্রথমে জাতীয়তাবাদকে উস্কে দেয়, এরপর এর সাথে মেশানো হয় অন্য বা ওদের প্রতি ভয়, আর সবশেষে কাজে লাগানো হয় মানুষের একা না থেকে দলবদ্ধ হয়ে থাকার আকাঙ্ক্ষাকে। এই তিনের মিশ্রণেই তৈরি হয় যুদ্ধের পক্ষে একটা শক্তিশালী জনমত। এতক্ষণের আলোচনা থেকে এখন নিশ্চয় বুঝতে পারছেন কেন হপিং চুক্তিগুলো প্রায় এত ঠুনকো হয়,
কেন সেগুলো টেকে না? যুদ্ধ নিজেই একটা নতুন যুদ্ধের জন্ম দেয়। কিভাবে? দেখুন, একটা যুদ্ধ শুরু হয়, একদল জেতে আর একদল হারে। যে হেরেছে সে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে, আর যে জিতেছে সে সবসময় ভয়ে থাকে কখন না আবার প্রতিশোধের শিকার হতে হয়। ফলাফল আর একটা নতুন সংঘাত প্রায় অনিবার্য হয়ে ওঠে। সুতরাং আসল সমস্যাটা হল, শান্তি চুক্তিগুলো কাগজে কলমে আজকের দিনের যুদ্ধটা থামাতে পারে, কিন্তু মানুষের মনের ভেতরের সাইকোলজিকে বদলাতে পারে না। মানুষের ভেতরের সেই ভয়, অহংকার আর লোভের মতো অনুভূতিগুলো চুক্তির কালীন নিচে ঠিকই চাপা পড়ে থাকে, কিন্তু হারিয়ে যায় না। তাহলে কি কোনো আশাই নেই? আমরা কি এভাবেই এই চক্রের মধ্যে ঘুরতে থাকব? এই চক্রটা ভাঙার কি আসলেই কোনো উপায় আছে? ম্যাকিয়াভেলির এই কঠিন সত্যগুলো শুনতে হয়তো খুব হতাশাজনক লাগছে, তাই না? কিন্তু আসল শক্তিটা লুকিয়ে আছে এই সত্যটা জানার মধ্যে, সচেতনতার মধ্যে। যখন আমরা বুঝতে পারব যে নেতারা কিভাবে ভয় আর বিভাজনকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে, ঠিক তখনই আমরা সেই কৌশলের বিরুদ্ধে একটা প্রতিরোধ করে তুলতে পারব। এরপর থেকে যখনই আমাদের অন্যদের ঘৃণা করতে বলা হবে, তখন আমাদের সেটা চিনতে শিখতে হবে। যখন ভয় দেখিয়ে আমাদের মতামতকে প্রভাবিত করার চেষ্টা করা হবে, তখন সেটা বুঝতে হবে। মনে রাখতে হবে, যদি এই যুদ্ধের চক্রটা মানুষের সিদ্ধান্তের কারণেই তৈরি হয়, তাহলে মানুষের সিদ্ধান্তের মাধ্যমেই এটা ভাঙা সম্ভব। হ্যাঁ, যুদ্ধ হয়তো আমাদের অতীত ছিল, এমনকি বর্তমানও, কিন্তু ভবিষ্যৎটা এখনও একটা সাদা খাতার মতো। এর পাতায় কি লেখা হবে সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এখনও আমাদের হাতেই আছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই চক্রটা ভাঙা কি আসলেই সম্ভব? আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামতটা আমাদের কমেন্ট সেকশনে জানান। আজকের এই আলোচনা ভালো লাগলে একটা লাইক দিন, আর এমন আরও গভীর বিশ্লেষণ দেখতে চাইলে 1 মিনিট বাংলাদেশে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।